মবিন বক্তব্য রেখেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সিদ্ধান্ত নিন, আপনারা লিখুন, আপনারা প্রস্তাব দিন। অবশ্যই আমরা আপনাদের AKM আসাদুজ্জামান সম্মানিত সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ, AKM আসাদুজ্জামান সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ। আর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, রবিউল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ অতিথি সালমান উপপরিচালক ভারপ্রাপ্ত বিশেষ অপারেশন অধিদপ্তর। আমাদের এই নবনির্বাচিত কমিটি যার নেতৃত্বে জানিয়ে থাকবেন অবশ্যই নবনির্বাচিত কমিটির শপথ এবং সংবাদ। আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি একটি বিদেশি উপপরিচালক বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ। আপনি যদি খাগড়াছড়ি, বান্দরবন এবং নদী অঞ্চলগুলোতে যদি সারের বরাদ্দ একই কাতারে রাখেন, তাহলে রাজশাহী তথা উত্তরাঞ্চল বা উত্তরবঙ্গ এটা শস্য উৎপাদনের প্রধান কেন্দ্র যদি আমরা বলি, সেটাতে কিন্তু ভুল হবে না। কিন্তু আপনাকে যদি খাগড়াছড়িতেও 1000 টন আপনাকে বরাদ্দ দেয়, তাহলে সেই ক্ষেত্রে রাজশাহীতেও আপনাকে 1000 টন বরাদ্দ দেওয়া হচ্ছে শুধুমাত্র নীতিগত কারণ। আর এই দুর্বলতার জায়গাটা হচ্ছে আপনাদের এই অ্যাসোসিয়েশন। আমি মনে করি অ্যাসোসিয়েশনের রাজনৈতিক কোনো পরিচয় থাকতে পারে না, পেশাজীবী সংগঠনে কোনো রাজনৈতিক বিকাশ থাকতে পারে না। পেশাজীবী সংগঠনে শুধু একটা মাত্র জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে এই ডিলারদের কিংবা কৃষকদের সমকূলে বা কৃষকদের অনুকূলে কাজ করার জন্য সকলের একক নিজ নিজ জায়গা থেকে একক প্রচেষ্টা। আমি আরো এটা মনে করি রাজশাহী ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সম্মানিত 1 নম্বর সদস্য থেকে আরম্ভ করে 89 নম্বর সদস্য পর্যন্ত প্রত্যেককে এই অ্যাসোসিয়েশনের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা আছে। শেষে খেতে বসে নাস্তার টেবিলে জিজ্ঞেস করি, সে সঙ্গে যখন জিজ্ঞেস করি যে এখানে বিসিএসসি বিলাত, হয়তো বললেন মোস্তাক ভাই কিংবা শামসুল ভাই, তখন অনেকে জিজ্ঞেস করে যে আপনার যে কার্যসূচি কর্মসূচি তার মধ্যে ডিলার কেমনে আসে। আমি বলি যে দিগন্ত জোড়া ফসলের মাঠ, সবুজের সমারোহ, তাদের সেখানে অবদান আছে। আমি বলি তারা পার্ট অফ গভর্নমেন্ট, সরকারের অংশ। আমি বলি যে আজকে আমরা যদি 95 সালে ফিরে যাই, সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছিল, আপনার জন্য কৃষক জীবন দিয়েছে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা, যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার মাস আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জনাব শেখ মুজিবুর রহমান সাহেবকে স্মরণ করছি। উনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদেরকে স্বাধীনভাবে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। উনি যদি না আমাদের এগুলো করতেন, আজ আমরা এখানে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন হয়তো বা হতো না। তাই আমার ওনার নাম স্মরণ করছি। আসলে প্রথমে আমি বিশেষ কিছু বলবো না। আজকে আমাকে নির্বাচিত করেছেন আপনারা, ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা সকলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার কমিটি নির্বাচিত হয়েছে। আমি এই নির্বাচনকে আমি সকল মুক্তিযোদ্ধা এবং আমাদের সকল দেশপ্রেমিক যারা আছে তাদের আত্মার উৎসর্গ করলাম। অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনারা দোয়া করেন আপনাদের ভোটের মূল্য যেন আমি রাখতে পারি, আমি যেন আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের দুঃখ কষ্ট বহন করতে পারি, সেই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আপনাদের সবার সঙ্গে মিলে মিশে আমি এই সংগঠন চালাতে ইচ্ছুক। আমার বিপক্ষে যারা
নির্বাচন করে হারিয়েছেন তাদেরকে আমি একসঙ্গে নিয়ে এই সংগঠনকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। এবং আমি আমাদের মাঝে আমাদের মেয়র মহোদয়কে পেয়েছি, উনি না খাবো, আর এই খাওয়ার জন্য আমাদের কৃষকেরাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করে, আর কৃষকেরা সহযোগিতা করে তার জন্য কৃষকদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তারা যাতে সহজ বলে সার পায় এবং তারা যেহেতু সার দিয়ে যা কৃষি ফসল উৎপাদন করতে পারে, তাহলে আমরা কিন্তু আমাদের যে ব্যবসা করি এই ব্যবসার সাফল্য অর্জন করতে পারবো। আমাদের বাংলাদেশ ফার্টিলাইজার এটা একটি ব্যবসায়ী সংগঠন। এই সংগঠনে আমরা ভোট করে জয় পরাজয় আছে, এটা যেটাই থাক, আমরা যারা জিতেছি তারা তাদেরকেও অনুরোধ করব, তারা হয়তো কোনো বশীভূত হয়ে বা যেটাই হোক সংগঠনের স্বার্থ বৃদ্ধি কোনো কাজের সাথে জড়িত থাকবে না। আর যারা এর সাথে আগে ছিল এবং হয়তো ভোগে ফেল করেছে, কিন্তু ফেলটা বড় কথা না, তারাও নতুনদের সাথে সহযোগিতা করে পরবর্তী সময়ে যাতে আবার সেই পথে আসতে পারে সেই অবস্থা করে আমাদের সবার দিকে দৃষ্টি রেখে আমাদের ব্যবসা কি করলে আমাদের কি ভালো হয় সেইগুলো লক্ষ্য রেখে আমাদের সুপরামর্শ দিয়ে চললে মনে হয় সেটা ভালো হয়। নতুন করে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি কতটুকু পালন করতে পারছি সেটা আপনারাই বলতে পারেন। তো আপনাদের বেসিক্যালি অনুষ্ঠানটা আমরা শুধু আপনাদের সাথে একটু এই নতুন যে কমিটি আসছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য, অভিনন্দন বার্তা দেওয়ার জন্য বেসিক্যালি আসছি। তো যারা এই নতুন কমিটিতে যারা আছেন সবাইকে নিটল মোটরসের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে উপবিষ্ট সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি সহ আরও সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা সম্মানিত জেলাবৃন্দ এবং বোনেরা, আমি চারঘাট উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সকল সালাম ও অভিনন্দন। আমার অনেক শ্রদ্ধা বাদল যারা বলেছেন যে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এই জিনিসগুলো আমরা করি, কিন্তু তার চেয়ে কঠিন একটি জিনিস আছে যেটা আপনারা কেউ বলেননি। মাঠ পর্যায়ে এখানে যে 80 জন আপনারা ডিলার আছেন, আমি যে বাসায় ভাড়া থাকি আমার মামা শামসুরা বাসায় ওনার লাইসেন্স আছে, আমি যতটুকু জানি আমাদের কারো মাঠে 50 লাখ টাকার নিচে কৃষকের কাছে পাওয়া না, যেটা আমরা বলি কৃষকদের কাছ থেকে আপনারা পাবেন, যেটা আপনারা কি করে উঠাতে হয়, আমি হাজার মাধ্যমে উঠাতে হয় বা কোনো প্রশ্নের মাধ্যমে। আমার খুশি ওই জায়গায় না, আপনাদের এই কথাটার সঙ্গে এক কথা সংযুক্ত করবেন আপনারা, যদি আমার ধরা ঠিক হবে কিনা জানি না, সেটা হলো আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে উপরে ব্যবসা করেন, কিন্তু এই কৃষকদের মাঝে কৃষকের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের পড়ে থাকে, আপনাদের কষ্ট হয়। এটা আমরা লিখি ঠিকই, কিন্তু আপনারা একটা দাবি করবেন নিশ্চয় সরকারের কাছে বা আমাদের মানব অধিকারের মধ্যে আরো বিভিন্ন আছেন, এই সুদের হারটা যেন কৃষিভিত্তিক সুদের হার হয়, সেটা অবশ্যই 4 থেকে 5% মধ্যে হয়। এই কাজটা আপনারা যদি বলবেন আমরা দিতে পারবো। বিষয়টি গতকাল পরশুদিন আপনার শিল্প নীতিমালার একটা ছিল, এখানে সেমিনার ছিল, সেখানে আমি বলেছিলাম যে রাজশাহী অঞ্চলের জন্য আলাদা শিল্প নীতি হতে হবে, রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীর জন্য আলাদা সুদের হার হতে হবে, রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীর জন্য আলাদা মর্টগেজ দিতে হবে। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসা করি 50 লাখ টাকা, অথচ আমার বাড়ি বাগমারায় জমির দাম কম, আমার কোথায় 10 বিলিয়ন টাকা মর্টগেজ দিব, 50 লাখ টাকা রাখতে মিনিমাম 10 বিলিয়ন মর্টগেজ দিতে হবে, অথচ এইটার জন্য আমরা ব্যাংকের দাঁড়ে ঘুরতে হচ্ছে। আমি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা ইউনিটের 2021-2023 দ্বিবার্ষিক মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচিত হইয়া শপথ গ্রহণ করিতেছি, অঙ্গীকার করিতেছি যে আমি সংগঠনের সকল নিয়ম কানুন
মানিয়া চলিতে বাধ্য থাকিব। আমি আরো অঙ্গীকার করিতেছি যে কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করিব না। সর্বদা সংগঠনের মঙ্গল কামনা করিব। আমার ছোট্ট একটা অনুভূতির কথা জানি। গত 5 তারিখে চিটাগাং থেকে ফিরছিলাম বাই এয়ারে। বিমানে আমার পাশে যাত্রী ছিলেন চিটাগাং হাসপাতালের একজন গাইনি স্পেশালিস্ট, পদ্ম ওনার নাম, পদ্ম ম্যাডাম। তো আলাপচারিতার এক সময় উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি তো রাজশাহীর মানুষ না? তার বললাম যে হ্যাঁ। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি চিটাগাংয়ে কেন এসেছিলেন? তার বললাম যে আমি ভ্রমণে এসেছিলাম, কক্সবাজার, বান্দরবান এগুলো ভ্রমণ করলাম, এখন বাসায় ফিরছি। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কেন রাজশাহীতে যাচ্ছেন? তুমি যখন বললেন আমি রাজশাহী দেখতে যাচ্ছি, আমি থান্ডার্ড হয়ে গেছি। রাজশাহী দেখতে যাচ্ছেন? তো বলছেন হ্যাঁ। অ্যাডিশনাল এসপি আমার কলিগ হন, ওনার মুখে এত রাজশাহীর কথা শুনেছি যে 2 দিনের ছুটি নিয়ে আমি রাজশাহীতে বেড়াতে যাব। তো আমাকে জিজ্ঞেস করলে যে রাজশাহীতে স্পেশাল কি কি আছে দেখার মতো। তাই ওনাকে একটা কথা বললাম যে কিছু দেখতে হবে না, জাস্ট একটা রিক্সা নেবেন আর গোটা রাজশাহী শহরটা আপনি ঘুরে বেড়াবেন, আপনার ভ্রমণ মানে আত্মতৃপ্তি ঘটে যাবে। বলছে সুবহানাল্লাহ, রাজশাহী শহর এত সুন্দর? আমি বললাম যে হ্যাঁ, এতই সুন্দর আমাদের রাজশাহী শহর। আর যার ভালোবাসায় সিক্ত হয়েছি আমরা, রাজশাহী শহর হয়েছে আজ গ্রিন সিটি, হেলদি সিটি। আমাদের সেই প্রাণের মেয়র জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন আজকের যিনি প্রধান অতিথি। করতালি শুভেচ্ছা। এখন আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। আশা করি কেউ কিছু মনে করবে। কৃষি প্রধানে বাংলাদেশে সারের যে গুরুত্ব কথা থাকে সেটা তো আর নতুন করে বলার দরকার নেই, আমরা সবাই জানি, সবাই বুঝি। আর এই সার যাতে সময় মতো সুলভে কৃষক পান সেটি নিশ্চিত করার দায়িত্ব যেমন একদিকে সরকারের, সেটি উৎপাদন করে দাম নির্ধারণ করে যথাসময়ে বিভিন্ন পয়েন্টে পৌঁছে দেওয়া, আরেকদিকে আপনাদের যারা সারের বড় ব্যবসায়ী, আপনাদের মাধ্যমে এটি পৌঁছে যায় প্রত্যন্ত এলাকায় খুচরা ব্যবসায়ী এবং কৃষকের হাতে। আমাদের নিশ্চয় মনে আছে যে এই বাংলাদেশেই 1994 সালে 93-94 সালে এই সারের তখন ইউরিয়া সার যমুনা ফার্টিলাইজার যেটি জামালপুর, সেখানে চরম অনিয়ম এবং দুর্নীতির কারণে উৎপাদন ব্যাহত হয়েছিল এবং উৎপাদিত যে সার সেটাও কৃষক ঠিক মতো পায়নি। নিশ্চয় মনে আছে আপনাদের সে সময় সার চাইতে গিয়ে লাইন করে কৃষককে দাঁড়াতে হতো এবং জমির দলিলপত্র ফটোকপি দিয়ে দেখাতে হতো যে এই আমার জমি, এই দেখে যে আমার এতটুকু সার লাগে। তাও কৃষক সার পেত না এবং সারের দাম হয়েছিল অগ্নিমূল্য। আমার মনে আছে তখন 230 টাকা সরকার নির্ধারিত বোধহয় বস্তা ছিল ইউরিয়া সারের, সেটি 800, 1000, 1200 টাকাতে পর্যন্ত হলেও পাওয়া যেত না। এবং এই করতে গিয়ে এক পর্যায়ে বিক্ষোভে কৃষক বিক্ষুব্ধ হয়, আন্দোলন করে, কারণ কিন্তু কৃষকের ন্যায্য দাবি, সে টাকা নিয়ে এসেছে, তার জমিতে সার এই মুহূর্তে দরকার, অথচ সার নেই, ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই আন্দোলন করতে গিয়ে তখন পুলিশের নির্বিচার গুলিতে প্রায় 17 জন কৃষক আমাদের বাংলাদেশে মৃত্যুবরণ করে, সেটি আমরা ভুলে যাই। আবার সেই 93-94 সালে যে সার নিয়ে যে ঘটনা ঘটতে দেখলাম, মাত্র 2 বছর পরে যখন সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার আসলো, মতিয়া চৌধুরী যখন কৃষি মন্ত্রী হলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, যে সারের দাম উৎপাদন ঠিক হয়ে গেল, সারের মূল্য নেমে আসলো, কৃষক সহজে সার পেতে শুরু করল। তাহলে এই একই দেশ, একই কারখানা, একই উৎপাদনের যন্ত্রপাতি, সবকিছু, তাহলে এক সরকার পারে না আর সরকার পারে, কারণটা এর ভিতরে মাঝে যে রহস্যটা হচ্ছে বিপণনের সঙ্গে যারা জড়িত, যারা এটি সেখানে যদি দলীয়করণ হয়, দলবাজি করা হয় এবং দলীয় নেতাকর্মীদের হাতে যদি কৃষকের এই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়, তাদের মাধ্যমে যদি এটা ডিলারদেরকে পেতে হয়, তাহলে তো মধ্যস্বত্ব কমিশন সেটা দিতেই হবে এবং সেই কমিশনে যে পড়বে আলটিমেটলি কৃষকের ঘাট।
তাই হয়েছিল সেই সময়, এবং সেই কারণে মানুষকে ভুগতে হয়েছে। জামালপুরের মানুষ তৎকালীন বিএনপির নেতা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, তার ভাই ভাতিজা, তার বংশের লোকজন, তাদের দাপটে এই ঘটনা ঘটেছিল, এবং সেটি আমাদের মনে আছে। আমি ভুলি নিয়ে আমাদের ভোলা উচিত নয়। যাই হোক, তার পরবর্তীতে এই সারের উৎপাদন ক্রমাগত অব্যাহতভাবে বৃদ্ধি করা হয়েছে, এবং সার তো অনেক ক্যাটাগরির সার হয়। আপনারা যেমন বললেন যে আপনাদের পিএসপি সারটা একটু কম দেওয়া হচ্ছে, এটা যেন একটু বাড়তি বেশি করা হয়, সেই প্রসঙ্গে আমি আসছি। মূলত আমরা সার বলতে প্রথমে আমরা বুঝি ইউরিয়া, তারপরে অন্যান্য যে সমস্ত সারগুলি আসে। তো এই সব সারেরই উৎপাদন বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আছে। যেখানে কিছু কম হয় বা কম হওয়ার সম্ভাবনা থাকে, আমদানি করা হয়, সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জানি না কেন রাজশাহীতে টিএসপি সারের সরবরাহ কমানো হলো, তবে আমি কৃষিমন্ত্রীর সঙ্গে অবশ্যই এই বিষয়ে আজকালের মধ্যে কথা বলতে চাই। এটা কৃষিমন্ত্রীরা শিল্পমন্ত্রীকে বলতে হবে, কৃষিমন্ত্রী, তো সেটা আমি করবো ইনশাল্লাহ। এখন আপনারা নিজেরাই বলেছেন যে আপনাদেরকে যখন ডিলার হিসাবে নিয়োগ দেওয়া হয়, অনেক আগের কথা, তখন কিন্তু সাধারণ বিষয়, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি তখন ক্ষমতায় নিয়োগ, কিন্তু এই ক্ষমতাসীন দলের স্থানীয় একজন ব্যক্তি হিসাবে আমার মাধ্যমেই তখন এই সারের ডিলারশিপগুলি নির্ধারণ করার জন্য বলা হয়েছিল, এবং আমি কোনোভাবেই কোনো রকম পক্ষপাতিত্ব অথবা দলীয়করণ অথবা কোনো অনুরাগ বা বিরাগ বসত না করে একদম ফ্রি ফেয়ার ওয়েতে আমি বলেছিলাম যে জেলা প্রশাসনকে বলেছিলাম যেভাবে দিলে প্রকৃত ডিলাররা পায় সেভাবেই ব্যবস্থা করেন, এবং তাই হয়েছে, সেভাবে আপনারা আছেন। এখন পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি কখনোই কোনোভাবে কোনোভাবে আপনাদেরকে ট্র্যাপ করা বা কষ্ট দেওয়া বা আপনাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া, এইসবের মধ্যে আমি কখনো চাই। আমি মনে করি যে বাংলাদেশে কৃষিতে উপকৃত হয়েছে। বাংলাদেশে এখন খাদ্যশস্য বেশ কিছু আইটেম উদ্বৃত্ত, আমরা রপ্তানিও ইতিমধ্যে কিছু করেছি, আরও রপ্তানি করা যায়, কিন্তু বিদেশিরা যে পরিমাণ যেভাবে উৎপাদিত পণ্য চায় সেইটা করা আমাদের জন্য একটু সমস্যা। তারা যেভাবে তার মান নিয়ন্ত্রণ করতে চায়, যেভাবে সেটা প্যাকেজিং করতে হয়, এটা করা আমাদের জন্য একটু সমস্যা। বিধায় দেশীয় বাজারে এগুলো আমাদের সরকার বিতরণ করে। আপনারা লক্ষ্য করেছেন করোনাকালীন সময়ে প্রচুর পরিমাণে চাল, ডাল, তেল এবং অন্যান্য দ্রব্যাদি সারা দেশে লক্ষ লক্ষ টন বিতরণ করা হয়েছে। করোনার সময় প্রথম 5-6 মাসে যখন মানুষ বাজারেও যেতে পারছিল না, নিষেধাজ্ঞা ছিল। এই যে উদ্বৃত্ত ফসল, এই উদ্বৃত্ত ফসলের পিছনে আপনাদের অবদান আছে। শুধু তাই না, আজকাল যে সার নিয়ে বিভিন্ন ফিডের মধ্যেও সারের ব্যবহার আছে, এবং যে কারণে আমাদের এই বাংলাদেশে এখন ইতিমধ্যে মাংস, মাছ, আমরা যেটা বলতে পারি গবাদি পশু বা মুরগি বা মাছ, সব কিছুতেই বাংলাদেশের একটা অবস্থান কিন্তু তৈরি হয়। এইরকম একটা জায়গায় যখন আমরা চলে এসেছি, সেই সময় আপনাদের এই নতুন কমিটির কাছে আমাদেরও কিছু চাওয়া আছে। চাওয়াটি হলো অন্য কিছু না, আপনারা যেমন বললেন যে জ্বালাপোড়া সন্ত্রাসের সময় স্যার কালাম ভাই যেটা বলছেন যে সেই সময় তারা কীভাবে আমাদের পরিবহন নেতাদের সঙ্গে মিলে কীভাবে সমস্ত সার মালামাল তুলে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, এটা আপনারা করেছেন। নিঃসন্দেহে একটা ঝুঁকি নিয়েও একটা দেশের উৎপাদনটা অব্যাহত রাখতে আপনারা সহযোগিতা করেছেন। তো আমরা আশা করি আগামীতেও এই বাংলাদেশে মানুষের সংখ্যা এখন প্রায় 17-18 কোটি। এই মানুষকে আমরা আমাদের দেশে বিদেশি প্রতিবেশী দেশের রোহিঙ্গা যারা আমাদের বাংলাদেশে ঢুকে পড়েছে, আশ্রয় নিয়েছে, প্রায় 10 লাখের উপরে, 11-12 লাখের কাছাকাছি, তাদেরকে রাখা এবং খাওয়ার দায়িত্বটা এখন বাংলাদেশকে পালন করতে হচ্ছে। সেটা আমাদের সরকার করতে পারছে, এবং তারা এখানে এসে প্রাণে বেঁচে গেছে। তো এইভাবে বাংলাদেশের অতি অল্প দিনের মধ্যে আমরা মনে করি আমাদের দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের আলু, উন্নত জাতের শাকসবজি ইতিমধ্যেই
ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বাজারে যাচ্ছে, আদৌ যাবে। এবং আমাদের রাজশাহী অঞ্চল যে কৃষিতে খুবই সমৃদ্ধ এবং বাম্পার ফসল এখানে ফলে, এই রাজশাহী বিভাগের পুরোটাই এবং রংপুরের দিনাজপুর সহ ওই এলাকাতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এবং অন্যান্য উৎপাদন হয়। আমরা আশা করি আপনাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতায় এটা অব্যাহত থাকবে। আপনাদেরকে আপনাদের পাশে থাকবো। আপনারা সুচিন্তিতভাবে আপনাদের কয়েকটি মতামত আপনাদের সভাপতি সেক্রেটারি বলছিলেন, তারা কয়েকটি পয়েন্ট করে লিখে নিয়ে এসে আমার সঙ্গে যদি কথা বলেন তাহলে আমার জন্য এগুলো নিয়ে সেগুলো নিয়ে এগিয়ে যেতে সুবিধা হবে। আপনারা আগামী এই 14, 15, 16 এর মধ্যে যে কোনো একটা সময় তার আগে আমার সঙ্গে সময় নিয়ে যাবেন এবং আমরা নগর ভবনে বসে আপনাদের সমস্যা নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। জয় ধন্যবাদ, জয় ধন্যবাদ। আমার কৃষক ভাইরা সুষ্ঠুভাবে সার করছে, সেই সহযোগিতা কৃষক ভাইদেরকে করবেন। যেভাবে প্রতিদিন আপনারা ওভার টাইম করেন, সকাল দুপুর রাত্রি, আপনাদের সময় নির্ধারণ করা নাই যে কতক্ষণ দোকান খোলা রাখবেন, সেভাবে শ্রম দিয়ে যাবেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের সহযোগিতা ছাড়া কৃষক ভাইরা সুষ্ঠুভাবে সার পাবে না। আজকে মেয়র মহোদয়কে একটু তার ধারণা দিতে চাই, উনি অনেক জ্ঞানী মানুষ, তারপরে সার সম্পর্কে বা বিএডিসি বিসিএসসি জেলা সম্পর্কে একটু বলতে চাই। আমরা এক সময় সমস্ত সার বিএডিসি জেলারা সাপ্লাই দিত, তারপরে আমাদের বিশেষ তারপরে বিএডিসি বন্ধ করার পরে যখন বিএডিসি বারবার লস দেওয়া শুরু করলো, সরকার বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকলো, তখন এক সময় সরকার সার এটা ফ্রি সেল করে দিলেন। তারপরে বিসিআইসির ডিলার নিয়োগ দেওয়া হলো, 96 সালে কিছু ডিলার নিয়োগ হলো এবং 97 সালে কিছু ডিলার নিয়োগ হলো। লিটন ভাই তখন মেয়র, উনি যদি মনে করতেন যে আসলে আমার বন্ধু আশা যে কথা বলে গেছে দলের লোককে আমি ডিলার নিয়োগ দিব, উনি পারতেন, কিন্তু উনি দলবল দেখেন নাই, উনি দেখছেন রাজশাহীর মানুষকে। সে সময় উনি যখন দেখলেন যে ডিলার লাগবে 20 জন, অ্যাপ্লিকেশন করেছে 40 জন, তখন উনি ডিসি মহোদয়কে বলে দিলেন যে আপনি লটারি করে দেন। উনি কিন্তু দলের কথা ভাবে নাই।